Hi, my dear girls. How are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah and going well with your family members. Students, today I again in front of you with a topic, and that is graph chart and pie chart. In my last class, I discussed on flowchart and theme. And there, I tried my best to clear your problems because your board exam is just to hand. And you have already completed your test exam. And before your board exam, another exam, your evaluation test on first paper is knocking at the door. That's why I again welcome all of you in MC Learning Program as well as in my today's class. And I have already mentioned my today's topic, and that is graph chart and pie chart. তোমরা জানো তোমাদের রাইটিং কোশ্চেনে এই গ্রাফ চার্ট এবং পাই চার্ট নিয়ে আলোচনা লিখতে হয়। তো এই টপিকটা তোমরা একদম ক্লাস আমি বলবো 8-9 থেকে তোমরা করছো। এসএসসি লেভেলে এসে তোমরা গ্রাফ চার্ট এবং পাই চার্ট সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়ে থাকো এবং তোমাদের লেখার যে স্ট্যান্ডার্ড সে স্ট্যান্ডার্ড অনেক বেশি ডেভেলপ করে। যার কারণে এইচএসসি লেভেলে আমরা টিচাররা এক্সপেক্ট করি যে এই টপিকটাতে তোমরা একটা ভালো নাম্বার গেইন করতে পারবে। বাট আনফর্চুনেটলি আমরা ডিসহার্টেন হই when we go through the scripts of yours. তোমরা ফার্স্ট ইয়ার ফিনাল দিয়েছো, একটা ইভ্যালুয়েশন টেস্টের জন্য ওয়েট করছো, টেস্ট এক্সামও দিয়েছো। তো সেই আমরা প্রতিটা পরীক্ষায় নিয়েছি অনলাইনের মাধ্যমে। ইট ইজ আওয়ার বেড লাক অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার গুড লাক অলসো, because we are not lag behind like others. We can keep pace with the time. আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পেরেছি। For your betterment, for your better result, we always try to connect with you through this virtual arena, through this AMC learning program. আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কানেক্ট থাকার জন্য। এখন তোমাদের লেখার রাইটিং স্কিল দেখে মনে হয় না যে তোমরা রীতিমতো ক্লাসগুলো ভিজিট করছো। এটা অবশ্যই আমাদের জন্য আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আজকে থেকে যে ব্যাপারটা তোমরা করবে সেটা হলো সেকেন্ড ইয়ারের মেয়েদেরকে বলছি, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর রোল নাম্বার অ্যান্ড গ্রুপ বিলো দ্য ভিডিও অর বিলো দ্য লেকচার অফ ইউর টিচার্স। আমি আমার ক্লাসের কথা বলবো। আমি আমার ক্লাসে অবশ্যই কারা কারা ক্লাসটা ভিজিট করছো, ক্লাস দেখছো, তাদের নাম রোল নাম্বারগুলো আমি চেক করব, কারা কারা করছো, এবং সেগুলো আমি নোট ডাউন করে রাখবো যে হ্যাঁ এরা ক্লাসগুলো করছে। এতে করে আমি বুঝতে পারবো তোমরা ক্লাস করে ভুল করছো নাকি না করে ভুল করছো সেটা। অ্যান্ড আমি আবারও বলছি, ইট ইজ ইউর ডিউটি টু রাইট ডাউন ইউর নেম অ্যান্ড রোল নাম্বার অ্যান্ড গ্রুপ below my lecture, that means in the comment box. আশা করি কথাটা তোমরা ফলো করবে এবং ক্লাসগুলো রেগুলারলি ভিজিট করবে। আজকের যে টপিকটা গ্রাফ চার্ট, সেখানে আমরা যে কথা বললাম, আমরা পরিচিত নন একটা টপিক, তারপর আমরা ভালো করতে পারি না। কেন পারি না? সেটার কারণ হচ্ছে তোমরা প্রচুর পরিমাণ লিখো, আমাদের এত লিখতে হয় না। ওখানটা ওয়ার্ড লিমিটেশন, যেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো, এটা ওয়ার্ড লিমিটেশন থাকে। সেই ওয়ার্ড লিমিটেশন দেওয়ার মানে হচ্ছে এই ওয়ার্ড লিমিটেশনেই কিন্তু একটা গ্রাফকে অ্যানালাইজ করা যায়। সেই অ্যানালাইসিসের জন্য আমাদের অনেক কিছু লিখতে হয় না, শুধুমাত্র থিমটাকে বুঝতে হবে, বিষয়টাকে বুঝতে হবে। ওখানে যে জিনিসগুলো ইনক্রিজ করতে দেওয়া আছে বার চার্টে, যেটা পাই চার্টে দেওয়া আছে, সেটা ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে ওখানে কি বলেছে। ওখানে এই গ্রাফ চার্ট এবং পাই চার্ট করার জন্য আমি যখন বোর্ডে যাব তখন কিছু কিওয়ার্ড বলবো, জাস্ট ট্রাই টু ফলো দ্য কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলো আমরা কী ইউজ করি যখন আমরা গ্রাফ চার্ট করি, যখন আমরা পাই চার্ট করি, কী কী কিওয়ার্ড ইউজ করতে হয়, কোন কোন বিষয়ের উপর আসলে আমাদের গ্রাফ চার্ট এবং পাই চার্ট হয়ে থাকে। তোমাদেরকে বেশি না, আমি বলবো 4টি বা 5টি গ্রাফ চার্ট এবং পাই চার্ট তোমরা রেডি করো, করে বোঝার চেষ্টা করো যে ওখানে কীভাবে আমাদেরকে লিখতে হচ্ছে। এই 4টি 5টি দিয়েই কিন্তু তোমরা অনেকগুলো গ্রাফ চার্ট এবং পাই চার্ট করতে পারবে। জাস্ট বিলিভ মি, কিপ ফেথ অন মাই লেকচার। আমার কথার উপর, আমার লেকচার উপর ফেথ রাখো, ওগুলো একটু করো। পারি না, ভালো হয় না সেটা নয়, তুমি পারবে, জাস্ট ট্রাই। ওকে, উইদাউট further discussion, let's go to the main topic. Let's go to the whiteboard. Let's go. Okay students, here is a pie chart for you.
and I write down the question below the chart. The question is, the pie chart is about the export sectors in Bangladesh that earn foreign currencies. So analyze the pie chart in your own words, and the word limitation is 80. এই ব্যাপারটা আমাদের কোশ্চেন পেপার আমরা দেখি যে আমাদের একটা ওয়ার্ড লিমিটেশন দেয়া থাকে এবং আমরা ট্রাই করবো সেই ওয়ার্ড লিমিটেশনটা ফলো করতে। একদম তাই বলে বসে বসে 80টা ওয়ার্ড গুনতে হবে এমন নয়, কারণ এই অ্যানালাইজ করতে গেলেই কিন্তু 80 ওয়ার্ডসের মধ্যেই কিন্তু অ্যানালাইজটা শেষ হয়ে যাবে। আমাদের অ্যানালাইসিস পাওয়ারটা যদি বেশি মাত্রায় হয়ে যায় তখন দেখা যাবে তোমাদের 2 পেজ 3 পেজ পর্যন্ত তোমরা লিখো, বাট মূল কথাগুলো খুঁজে পাওয়া যায় না। আজকে আমি যে কথাটা বলেছি, আমি গ্রাফ চার্ট এবং পাই চার্ট নিয়ে যে আলোচনা করব বলেছি, লাস্ট ক্লাসে বলেছি তোমাদেরকে আমি থিম নিয়ে আলোচনা করেছি। এই যে থিম নিয়ে আলোচনা করা, সেখানে নন টেক্সচুয়াল থিমটা কেমন ছিল, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেখানে গ্রাফ চার্ট এবং পাই চার্ট। তোমরা জানো যে এই পাই চার্টের ব্যাপারে অনেকগুলো কথা তোমাদেরকে একটু আগে ম্যাডাম বলেছি। এখন আমি সরাসরি আমার মূল টপিকে চলে যাব। সো লেটস স্টার্ট। এখানে যে কথাটা বলেছে, আমরা একটা পাই চার্ট দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে আমাদের এই পাই চার্টটা ইজ অ্যাবাউট দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে এক্সপোর্ট সেক্টরগুলো রয়েছে, যে সেক্টরগুলো থেকে বাংলাদেশ মোটামুটিভাবে ফরেন কারেন্সি কী করে আর্ন করে, সেই সেক্টরগুলো সম্পর্কে এখানে একটা পার্সেন্টেজ আকারে সেই সেক্টরগুলো দেওয়া হয়েছে। এখন আমাকে সেটা এক্সপ্লেইন করতে হবে, অ্যানালাইজ করব, দেন এটাকে এক্সপ্লেইন করব ইন মাই ওন ওয়ার্ডস, আমার ভাষায়। এখন আমি আগে বুঝতে হবে আমার পাই চার্টে কী বলেছে। পাই চার্টে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস, পাই চার্ট যে ব্যাপারটা হয় সেটা হলো, মূল বিষয়টা হচ্ছে পাই চার্টে দেখা যাচ্ছে একটা টপিক দেওয়া থাকে, সেখানে কন্ট্রিবিউশন দেওয়া থাকে, কোনটা থেকে কোনটার পার্সেন্টেজ কতটুকু হচ্ছে। যেমন দেখো এনভায়রনমেন্ট পলিউশন, এই এনভায়রনমেন্ট পলিউশনটা কোন সেক্টর থেকে কিভাবে পলিউট হচ্ছে সেই পার্সেন্টেজ দেওয়া আছে। কিন্তু যখন আমরা দেখা যায় একটা বার চার্ট করি, সেই বার চার্টে দেখা যায় ইনক্রিজিং এবং ডিক্রিজিং অবস্থা দেওয়া থাকে এবং বেশিরভাগই প্রবলেম্যাটিক ইস্যু থাকে। যেমন দেখো পপুলেশন প্রবলেম, ড্রাগ অ্যাডিকশন, দেন ফেসবুক ইউজিং অর ইন্টারনেট ইউজেজ, অথবা ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিটারেসি রেট, চাইল্ড ম্যারেজ, দেন হতে পারে ফিমেল এডুকেশন, ফিমেল ইনইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন। এই ধরনের বিষয়গুলোর উপর আমাদের কি হতে পারে, বার চার্ট হতে পারে। সে বার চার্টে দেখা যায় একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার পর্যন্ত কোন ইয়ারে কত পার্সেন্ট করে কোনো একটা বিষয় বাড়ছে অথবা কমছে, সেই বিষয়টা আমাদেরকে মেনশন করে দেওয়া থাকে কিছু ইউনিটের মাধ্যমে। আমরা সেই ইউনিটগুলো বোঝার চেষ্টা করি, দেন আমরা সেটা অ্যানালাইজ করে এক্সপ্লেইন করার চেষ্টা করি। যেমন দেখো, মনে করো পপুলেশন প্রবলেম। ইন পপুলেশন প্রবলেম আমাদের দেখা যায় 2003-তে দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ দিয়েছে, এবং সেটা 2003-র পরে দেওয়া হচ্ছে 2005। 2005-এ জনসংখ্যা বেড়ে প্রথমে যদি দেওয়া থাকে 10 গ্রো, তারপর দেওয়া আছে 11 গ্রো, তারপর এভাবে ক্রমান্বয়ে 2020 পর্যন্ত বা 2017 বা 18 পর্যন্ত একটা পরিসংখ্যান তোমাদেরকে দিয়েছে, এবং সেখানে ক্রমান্বয়ে জনসংখ্যা বাড়ছে সেটা তোমাদেরকে মেনশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমি এটাকে অ্যানালাইজ করব, আমি যখন লিখব, আমি প্রথমে একটা টপিক লাইন দাঁড় করাবো, সেটা হলো বার চার্টটা কী সম্পর্কে সেটা আমি লিখে ফেলবো। দেন আমি এক্সপ্লেন করব এই বার চার্টে যে জনসংখ্যার ইনক্রিজিং দেখানো হয়েছে সেটা সবচেয়ে টপ পজিশনে কোন ইয়ারে আছে সেটা আমরা বের করব। এরপরে সবচেয়ে লোয়েস্ট পজিশনে কোনটা আছে, তারপর হচ্ছে এটা কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে সেটা আমি মেনশন করব। আমার সেকেন্ড লাস্ট পজিশনে কোনটা আছে আমি সেটা খুঁজে বের করব। এরপর প্রতিটা ইয়ার থেকে প্রতিটা ইয়ারে যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা আমি আইডেন্টিফাই করব, কত পার্সেন্ট করে আমার আসলে বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ইস্যু হতে পারে, যেমন ড্রাগ এডিকশন গ্র্যাজুয়ালি বাড়ছে এরকম দেখানো হচ্ছে, আবার কোনো সময় তোমাকে দেখানো হবে যে এটা কমছে, হঠাৎ করে কমে গেছে, আবার কোনো একটা ইয়ারে এটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। তাহলে কোন ইয়ারে কমে গেছে এবং কোন ইয়ারে সেটা বেড়ে গেছে, এই বিশেষ করে এই বিষয়গুলি আসলে মূলত তুলে আনতে হয়। অবশ্যই সেটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, তোমাকে একটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, একটার সাথে এটা তুলনা করে তোমাকে সেটা এক্সপ্লেইন করতে হবে। আর পাই চার্টের ক্ষেত্রে যেটা হয় সেইখানে দেখা যাচ্ছে যে মানে কোনো একটা বিষয়ের জন্য কন্ট্রিবিউশন দেওয়া থাকবে, এটা এনভায়রনমেন্ট পলিউশন হোক যাই হোক, এখানে
তুমি গ্র্যাজুয়ালি ইনক্রিজের যে ব্যাপারটা আমরা বার চার্টে দেখতে পাই, পাই চার্টে সেটা কিন্তু দেখতে পাবো না। তাহলে এখানটা টপিক লাইনে প্রয়োজন হবে। সেই টপিক লাইনটা এখানে খেয়াল করো, আমরা লিখবো দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। আমি কোশ্চেনের বাকি অংশ এই কারণে লিখিনি, কারণ আমি এটাকে টপিক লাইন হিসেবে ইউজ করলাম। করার পর আমি দেখলাম, আমরা যখন এই বার চার্ট অ্যানালাইজ করতে যাচ্ছি তখন আমরা দেখলাম আমাদের এই ফরেন কারেন্সি আর্ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আছে। এখানে কয়টা সেক্টর দেওয়া আছে? টোটাল 4টি সেক্টর দেওয়া আছে। এই 4টি সেক্টরের মধ্যে সবচেয়ে টপ মোস্ট পজিশনে আছে গার্মেন্টস ফ্যাক্টরি। সেখানে 66% আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইকোনমিক ক্ষেত্রে, আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফরেন কারেন্সি আর্নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখছে গার্মেন্টস সেক্টর, যেটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনাকালীন সময়ের কারণে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিমাণ লোক আনএমপ্লয়েড হয়েছে। আমাদের ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে এটা বড় ধরনের এফেক্ট করেছে। ইনশাআল্লাহ আই থিঙ্ক উই উইল ওভারকাম সুন। আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার আমাদের গার্মেন্টস সেক্টর চাঙ্গা হয়ে উঠবে। ওকে, দেন দেখা যাচ্ছে আমাদের পরবর্তী যে ব্যাপার সেটা হলো ম্যান পাওয়ার এক্সপোর্টিং টি ফিশ। এখানে আমি দেখতে পাচ্ছি এক্সপোর্টিং টি ফিশের 12%, ম্যান পাওয়ার হচ্ছে 12%। তাহলে এই দুটো সেক্টর আমি লক্ষ্য করে দেখলাম যে দুটো সেক্টর হচ্ছে সেম, দুটি সেক্টরের অবদান ফরেন কারেন্সি আর্ন করার ক্ষেত্রে ইকুয়াল। এটাও 12%, এটাও হচ্ছে 12%। তাহলে সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা হলো দুটো সেক্টর একসাথে সেকেন্ড পজিশনে আছে, সেটা হলো টি এবং ফিশ। তোমরা জানো চা রপ্তানি করে থাকি বাংলাদেশ, আরেকটা হলো আমরা হোয়াইট গোল্ড যেটাকে বলে আমরা চিংড়ি রপ্তানি করে থাকি। এই দুটি জিনিস আমরা রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। এখন চার্টে দেখতে পাচ্ছি আমরা সেটার পার্সেন্টেজ হচ্ছে 12%, আর ম্যান পাওয়ারের পার্সেন্টেজ হচ্ছে 12%। এখন আমি যদি তোমাদেরকে বলি থার্ড পজিশনে আছে আদার সেক্টর, যেটা মেনশন করা হয়নি। তাহলে আমার প্রথম অ্যানালাইসিস যেটা ছিল সেটা হলো আমরা এখানে উল্লেখ আছে, যেখানে মেনশন করা হয়েছে 4 সেক্টরের কথা মেনশন করা হয়েছে। তার মধ্যে টপ মোস্টে আছে গার্মেন্টস সেক্টর, দেন হচ্ছে ম্যান পাওয়ার অ্যান্ড এক্সপোর্টিং ফিশ অ্যান্ড টি, দেন আদার সেক্টর। এখানে আমরা যদি খেয়াল করি এই তিনটি সেক্টরকে যদি আমরা প্লাস করি, যেমন এক্সপোর্টিং টি ফিশ, ম্যান পাওয়ার এবং গার্মেন্টস সেক্টর, তাহলে আমার পার্সেন্টেজ এসে দাঁড়াচ্ছে 90%। অর্থাৎ বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নের ক্ষেত্রে এই তিনটি সেক্টর অনেক বড় পরিমাণ অবদান রাখছে। তাহলে গভর্নমেন্ট মাস্ট কনসেন্ট্রেট অন দিস 3 সেক্টরস, ইট ইজ আর্নেস্ট নিডেড। আমরা এটা বুঝতে পারছি। তাহলে এটা একটা পয়েন্ট লেখার মতো। সেটা কোনটা? যে আমরা যখন অ্যানালাইসিস করে দেখলাম যে এই 3টি পয়েন্ট থেকে গভর্নমেন্ট অ্যাচিভ করছে কতটুকু, আর্ন করছে কতটুকু, 90%। এই 90% ধরে রাখার জন্য সরকারকে এই 3টি সেক্টরের উপর আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে। স্টুডেন্টস, এইভাবে করে যদি আমরা অ্যানালাইজ করি আমার মনে হয় আমাদের পাই চার্ট ভুল হওয়ার কথা নয়, আমাদের বার চার্টও ভুল হওয়ার কথা নয়। বার চার্ট কোন কোন বিষয়ের উপর আসে আমি তোমাদেরকে বলেছি, পাই চার্ট কোন কোন বিষয়ের উপর আসে আমি তোমাদেরকে বলেছি। তাহলে এই বিষয়গুলোর উপর যদি আমরা একটা বা দুটার উপরও যদি ভালো করে নলেজ রাখতে পারি, আমার মনে হয় গ্রাফ চার্ট এবং পাই চার্ট মুখস্থ করতে হবে না, এমনিতেই তোমরা লিখতে পারবে যদি বুঝতে পারো কোন কোন বিষয়গুলো আসলে এই পাই চার্ট এবং বার চার্টের সাথে কোন কোন কিওয়ার্ডগুলো লিখতে হয়। টপ মোস্ট পজিশন, হাইয়েস্ট পজিশন, সেকেন্ড লাস্ট পজিশন, সবচেয়ে লোয়েস্ট পজিশনে কোনটা হচ্ছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে নাকি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কার, এই বিষয়গুলো কোন কোন সেক্টরের প্রতি আমাদের কনসেন্ট্রেশন করতে হবে, কি কি কারণ, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, বেশি না তোমরা বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করে ফেলতে পারো, ওগুলোকে বেস করে তোমরা অনেকগুলোই লিখতে পারবে। আমি ট্রাই করব প্রতিটি ক্লাসে আমি একটি করে আইটেম তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়ার। So students, no more today. See you next time in my next class. Till then, thank you everybody. Bye bye.